গ্রাম থেকে পালিয়ে আসা কত মুখ, কত গল্প হারিয়ে যায় শহরের এই আলো আঁধারিতে, কেউ স্বেচ্ছায়, কেউ বা নিরুপায়। অনন্ত এই যাত্রায় বিশ্বাস, ভালোবাসা, প্রতারণার মোড়কে আসে বহু জটিলতা, যার সমাধান খুঁজতে জীবন এগিয়ে যায়। নমস্কার, আপনারা শুনছেন গল্প একান্তে, একান্তে গল্প শোনার আদর্শ ঠিকানা, যেখানে পাবেন চেনা অচেনা সাহিত্যিকদের অনন্য সব লেখনীগুলি। আজ আপনাদের জন্য রইল একেবারে অচেনা লেখকের একটি অসাধারণ গল্প। সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের কলমে গল্প ব্যতিক্রম। শুনতে থাকুন। বর্ষা দিনের অবিশ্রাম একঘেয়ে টিপটিপে বৃষ্টির মতো বিরক্তিকর মন্থন গমনে গোমোডিহিরি অনশোন প্যাসেঞ্জার ট্রেন রাঁচি থেকে রাত প্রায় 9:45 ছেড়ে ঢিগিয়ে ঢিগিয়ে সব স্টেশন ছুঁয়ে নিজের মনে চলেছে। সাধারণত এই ট্রেনটায় ভিড় বেশি হয় না। প্রথমত, সময়ের কোনো মাপ নেই। কোন স্টেশনে কতক্ষণ থামবে, কখনই বা আবার দয়া করে ছাড়বে, ভগবানও বলতে পারেন না। দ্বিতীয়ত, আর সবচেয়ে মারাত্মক কারণ হল, রাতে ফাঁকা গাড়িতে চোর ডাকাত বদমায়েশের উপদ্রব। একটু ঘুমিয়ে পড়লেই হয় যথাসর্বস্ব চুরি যাবে, নয়তো ওভার ক্যারেড হয়ে 20-50 মাইল দূরে গিয়ে ঘুম ভেঙে বুক চাপড়াতে হবে। বেশি টাকা কড়ি কাছে থাকলে হয়তো ঘুমই আর ভাঙবে না। তৃতীয় শ্রেণীতে তবু কিছুটা লোকজন থাকবে এই আশায় একখানা টিকিট কিনে লেডিস কম্পার্টমেন্টে সোজা উঠে পড়ে অচলা দেখল। দুটি হিন্দুস্থানি মেয়ে ছাড়া সারা গাড়িটাই ফাঁকা। খানিকটা নিশ্চিন্ত হয়ে একটা খালি বেঞ্চের ওপর ছোট সুটকেসটা রেখে চুপচাপ বসে পড়ল অচলা। মনে মনে হিসেব করে দেখল, খুব দেরিও যদি হয়, সকাল 5টার মধ্যে ডাল্টনগঞ্জ পৌঁছতে পারবে অনায়াসে। সর্বরী বলে দিয়েছে স্টেশনের খুব কাছেই ওদের বাসা। তাছাড়া ওর শ্বশুর ওখানে অনেক দিন আছেন, নাম করলেই সবাই চিনবে, কোনো অসুবিধে হবে না। পাতলা ছাপা শাড়িতে আবক্ষ ঘোমটা টেনে হিন্দুস্থানি মেয়ে দুটি দেহাতি ভাষায় কি সব রসিকতা করে হেসে গড়িয়ে পড়ছে। সেদিকে কিছুক্ষণ চেয়ে মুখ ফিরিয়ে নিয়ে জানালার বাইরে তাকালো অচলা। থমথমে কালো মেঘে আকাশ ঢাকা, আসন্ন ঝড় বৃষ্টির পূর্বাভাস। পরের স্টেশনটা বোধহয় একটু দূরে। ট্রেন বেশ স্পিডে নিরন্ধ্র অন্ধকারের বুক চিরে ছুটে পালাচ্ছে। অচলার মনে হল অতীতের ফেলে আসা দিনগুলোই ওই সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে। বাপ মাকে ভালো করে মনে পড়ে না। ছেলেবেলা থেকেই মামা মামির কাছে মানুষ। মামার এক পাল ছেলে মেয়ের সঙ্গে পাঠশালায় পড়া। একটু বড় হতেই তাও বন্ধ হয়ে গেল। 10-11 বছর থেকেই মামার সংসারে রান্না থেকে শুরু করে যাবতীয় কাজ পড়ল অচলার ঘাড়ে। পান থেকে চুন খসলেই মামির হাতে প্রহার। লোকমুখে শোনা, ওই গাঁয়েরই শেষ প্রান্তে অচলাদের পাকা বাড়ি, জমি জমা, পুকুর সবই ছিল। মাত্র একদিন আগে পাছে মা বাবাকে কলেরায় গ্রাস করার পর মামা অতুল চাটুর্যে 4 বছরের মেয়ে অচলাকে নিজের সংসারে নিয়ে আসেন। মামা মামির মুখে শুনেছে দেনা শোধ করতে ওদের বাড়ি ঘর সবই বিক্রি হয়ে গেছে। পাড়ার লোক কিন্তু অন্য কথা বলে। যাক সে কথায়। এত দুঃখ কষ্টের মধ্যেও অচলার একমাত্র সান্ত্বনা ছিল পাশের বাড়ুজ্যে বাড়ির মেয়ে ইতি।
ইতি অচলার সমবয়সী। শত কাজের মধ্যেও দিনান্তে একবার অন্তত দুজনে দেখা করে সুখ দুঃখের কথা কইত। কিন্তু হঠাৎ একদিন ইতির বিয়ে হয়ে গেল। শুধু সেই দিন অচলার মনে হল এ সংসারে সত্যি সে বড় একা। গায়ের লোকে বলতো অচলার চেহারা নাকি খুব ভালো, আর এইটাই গুণ হয়েও দোষ হল। মামি যখন তখন শুনিয়ে বলতো, গরিবের ঘরে আবার রূপ কিলা, সারাদিন যাকে হেঁসেল ঠেঙিয়ে বাসন মেজে গোবর নিকিয়ে কাটাতে হবে, তার আবার চেহারা দিয়ে হবে কি? অত অযত্নে অবহেলাতেও কিন্তু মামির শাসনকে উপেক্ষা করে দিন দিন অচলার দেহে লাবণ্য ও যৌবনের জোয়ার শুরু হয়ে গেল। অদৃষ্ট দেবতার বক্রদৃষ্টি পড়ল ঠিক সেই সময় থেকে। গায়ের দুষ্ট গ্রহ ছিল ওপাড়ার দাশু ঘটক। ছেলেরা বলতো ব্যাটার নাম করলে হাঁড়ি ফাটে, মুখ দেখলে সাপে কাটে। তেজারতি ছাড়াও জমি জমা গহনা বন্ধক রেখে প্রচুর টাকা করেছে দাশু। রোগা ডিগডিগে হাড় বের করা চেহারা। বয়সে 50 পেরিয়ে গেলেও বোঝবার উপায় নেই। 10 বছর আগেও যা, এখনো তাই। বয়স যেন দাশুর কাছে টাকা ধার করে সুদের সুদ তস্য সুদে জড়িয়ে পড়ে ওর দেহ সিন্ধুকে আটকে পড়ে আছে। হাড়কেপ্পন দাশু। ক্ষেতের মোটা চালের ভাত, ডাল আর মাঝে মধ্যে চুনো মাছের ঝোল, এছাড়া অন্য কিছু রান্না হতে কেউ দেখেনি কখনো দাশুর বাড়িতে। পরনে 8 হাত কাপড়, খালি গা, কাঁধে গামছা, ব্যাস। ঘরে বাইরে দাশুর এই হলো বেশভূষা। মিশমিশে কালো দেহের ওপর কাঁধের পাশ দিয়ে ঝোলানো ইয়া ধপধপে সাদা মোটা পৈতের গোছা। দুষ্টু ছেলেরা বলতো ভিন গায়ে সুদের তাগাদায় যেতে হয়, পাছে কেউ ছোট জাত মনে করে মারধর দেয় সেই জন্য। তা সে যে জন্যেই হোক, দুবেলা সন্ধ্যা আহ্নিক না করে জল খেত না দাশু। 3টি বিয়ে, কিন্তু একটিরও ছেলেপুলে হয় না। এই ছিল দাশুর মস্ত অভিযোগ বিধাতার কাছে। গায়ের লোক আড়ালে আবডালে বলা বলি করত। সকাল সন্ধে সুদের তাগাদায় এগ্রাম ওগ্রাম ঘুরে দাশু চতুর্থ পক্ষের জন্য একটি বয়স্থা পাত্রী খুঁজে বেড়ায়। কই রে, অতুল আছিস নাকি? রান্না করতে করতে চমকে ওঠে অচলা। এ গলা একবার শুনলে ভোলা শক্ত। ছেঁড়া ময়লা শাড়িখানা জড়িয়ে মরিয়ে বসল অচলা। মামা ঘরের মধ্যে ছিলেন। তাড়াতাড়ি নেমে উঠোনে এসে দাওয়া থেকে একটা বেতের মোড়া নিয়ে পেতে দিয়ে বললেন, বসো খুড়ো, আজ এত সকাল সকাল বেরিয়ে পড়েছ যে? লোলুপ দৃষ্টিটা রান্নাঘরের অন্ধকার ভেদ করে কাকে যেন খুঁজে বেড়ায়। বসতে বসতে দাশু বলে, তোমাদের আর কি ভায়া, দাশু ঘটক আছে। দায়ে বেদায়ে হাত পাতলেই টাকা। এদিকে সেই টাকাটা যে আসে কোথা থেকে তা একবার ভেবেও দেখো না। যাকগে, যা বলতে এসেছি, আসল পড়ে মরুক। সুদের প্রায় 300 টাকা হতে চলল, সেটার কি করছো? অতুল বললেন, অবস্থা সবই তুমি জানো খুড়ো। এক পাল ছেলে পিলে, তার উপর এবছর তো 1 পালি ধানও পাইনি জমি থেকে। ছেলেগুলোর স্কুলের মাইনে। খুড়োর দৃষ্টি অনুসরণ করে মাঝপথে থেমে যান অতুলবাবু। তারপর চেঁচিয়ে ওঠেন, হচি, হচি, কোথায় গেলি রে? রান্নাঘর থেকে উত্তর দেয় অচলা,
মামা? কি মামা? ভেঙচি কেটে ওঠেন অতুলবাবু। অচলার উদ্দেশ্যে তেমনি চড়া গলায় বলেন, তোদের কি আক্কেল টাক্কেল হবে না কোনোদিন? তোর মামির কাল রাত থেকে জ্বর, উঠতে পারছে না বেচারি। ছেলেগুলো এক্সামিনের পড়া করছে, কিন্তু তুই তো রয়েছিস। কিছু বুঝতে পারে না অচলা, আবার জিজ্ঞাসা করে, হ্যাঁ মামা, কি হলো? একখানা হাত পাখা। দেখছিস লোকটা এতখানি পথ হেঁটে একেবারে গলদ ঘর্ম হয়ে এসেছে। নিঃশব্দে ঘর থেকে একখানা তালপাতার পাখা এনে পিছন থেকে দাশুকে হাওয়া করতে লাগে অচলা। গলায় প্রসন্নতার আমেজ ফুটে ওঠে দাশুর। খপ করে অচলার হাত থেকে পাখাখানা নিয়ে নিজেই হাওয়া করতে করতে বলে, বাহ, দিব্যি ডাগর ডগরটি হয়ে উঠেছিস তো। নির্লজ্জের মতো লোভী দৃষ্টিটা অচলার সারা দেহের উপর বুলোতে বুলোতে অতুলকে বললে, রান্না বান্না সবকিছু ওই করে বুঝি? গরিবের ঘরে না করলে চলবে কেন খুড়ো? কি ভাগ্যি নিয়ে জন্মেছে হতভাগী। ছেলেবেলায় মা বাপকে খেয়েছে, বিষয় আশয় যা ছিল চলে যেত। কিন্তু কে জানতো যে তলে তলে সব তোমার কাছে বন্ধক দিয়ে গুণধর ভগিনীপতি আমার কলকাতায় ঘোড় দৌড়ের মাঠে সব খুইয়ে বসে আছে। অস্বস্তি ভরে নড়ে চড়ে বসে দাশু, বলে, থাক থাক অতুল, সেসব পুরনো কথা ওকে বলে লাভ কি? অতুল বলে, সঙের মতো ঘাড় গুঁজে দাঁড়িয়ে রইলি যে, যা না, খুড়োকে এক কলকে তামাক সেজে দে না হতভাগী। দাওয়ার উপর তামাক সাজার সরঞ্জাম। ধীরে ধীরে উপরে উঠে তামাক সাজতে বসে অচলা। পিছনে না চেয়েও বুঝতে পারে সার্চ লাইটের মতো দাশুর অন্তর্ভেদী দৃষ্টিটা ওকেই অনুসরণ করে চলেছে। হঠাৎ সামনে হুমড়ি খেয়ে পড়তে পড়তে কোনো রকমের টাল সামলে নিল অচলা। ব্যাপার কি? ট্রেন ছাড়ল। অচলার মনে হয়েছিল দীর্ঘ পথশ্রমে ক্লান্ত নির্জীব লৌহ দানব ঘুমিয়ে পড়েছে। মানুষ কিন্তু ঘুমোয়নি। চুলের মুঠো ধরে টেনে ছিঁড়ে নিয়ে চলেছে ওকে ওদেরই ছক পাতা নির্দিষ্ট সীমারেখায়। বাইরে ঠান্ডা হাওয়ার সঙ্গে পিটপিটে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ থেকে। অচলার খেয়ালই ছিল না। কাছে দূরের স্বল্পালোক ল্যাম্পপোস্টগুলোর কালি পড়া কাচের উপর লাল অক্ষরে স্টেশনের নাম লেখা, অস্পষ্ট। অনেক কষ্ট করে পড়ল অচলা, ম্যাকফ্লস্কিগঞ্জ। কি অদ্ভুত নাম রে বাবা। জানালায় হেলান দিয়ে চোখ বুজে বসল অচলা। বৃষ্টির ঝাপটা এসে তার মুখে, চোখে, মাথায় পিচকারির মতো ছিটকে এসে পড়ে। খুব ভালো লাগছিল অচলার। ছিন্ন সুতোয় গ্রন্থি দিয়ে আবার শুরু হয় সেলাই। প্রায় 2 বছর বাদে শ্বশুরবাড়ি থেকে এসেছে ইতি। সংসারের কাজকর্ম শেষ করে অনেক রাত অবধি দুজনে সুখ দুঃখের কথা কইল। শেষে ইতি একরকম জোর করে অচলাকে বাড়ি পাঠিয়ে দিল। বললে, রাত অনেক হলো, এবার বাড়ি যা মুখ পুরি। ভোর না হতেই তো আবার হেসেলে হাঁড়ি ঠেলতে বসবি। শোবার ঘর বলতে একখানি। মামা মামি এক পাল ছেলেপিলে নিয়ে সেইখানায় থাকেন। পাশে ছোট্ট এক ফালি ভাড়ার ঘর। সেইখানে কোনো মতে একটা মাদুর বিছিয়ে থাকে অচলা। ঘরে ঢুকতে গিয়ে মামির কথায় থমকে দাঁড়ালো অচলা।
প্রথমত এত রাত অবধি কোনোদিনই জেগে থাকেন না, তার উপর তার কথা নিয়ে রাত জেগে কি এমন আলোচনা হতে পারে? মামি বলছেন, বিদেই তো করছি অচিকে, কিন্তু তোমার এই শুয়োরের পালকে দুবেলা পিন্ডি রেঁধে দেবে কে? বাসন মাজা, কাপড় কাচা, এসবেরই বা কি হবে? মামা বলছেন, আহা হা, সেসব কি না ভেবেই এই কাজে হাত দিয়েছি মনে করো? বিয়ের আগে রীতিমতো দলিল রেজিস্ট্রি করে তোমার নামে অচির বাড়ি, বাগান, জমি জমা যা কিছু আছে সব লিখে দেবে দাশু খুড়ো। তখন ও পাড়ার রাখুর মা, তিনকুলে কেউ নেই, ওকেই পেট ভাতা রেখে দেওয়া যাবে। বড় জোর মাসে 1 টাকা হাত খরচ। মামির নামে রেজিস্ট্রি হবে শুনে আগুনে জল পড়ল। রুক্ষ কর্কশ গলায় কড়ি মধ্যমের মিঠে সুর বেজে উঠল। দেখো, তুমি যা ভালো মনে করো তাই করো। এতটুকু বয়স থেকে মেয়েটাকে কোলে পিঠে মানুষ করেছি, ও চলে যাবে শুনলে কেমন মায়া লাগে। দাশুর সঙ্গে বিয়ে হবে? সমস্ত শরীর ঘেন্নায় রিরি করে উঠল অচলার। তার চেয়ে গলায় কলসি বেঁধে মৃত্যুদের এঁদো পচা ডোবাটায় ডুবে মরা ঢের ভালো। ছেঁড়া মাদুরে শুয়ে বাকি রাতটুকু ছটফট করে কাটালো অচলা। সম্ভব অসম্ভব নানা রকমের চিন্তা করেও মামা মামির চক্রবহ ভেদ করে বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া গেল না। শুধু একটি পথ খোলা। পরদিন ভোরে খিড়কির পুকুরে ইতিকে একা হাত মুখ ধুতে দেখে হাত দুটো ধরে একরকম কেঁদে ফেলল অচলা। সই, যেভাবে হোক খানিকটা বিষ আমায় জোগাড় করে এনে দে। অবাক হয়ে মুখের দিকে চেয়ে ইতি বললে, মাত্র এই কয়েক ঘন্টার মধ্যে এমন কি ঘটল যে তুই? সব বলে গেল অচলা। শুনে গম্ভীর হয়ে খানিক ভাবল ইতি। তারপর বললে, কবে বিয়ে? সামনের শনিবার। ঠিক জানিস তো তুই? অচলা বললে, হ্যাঁ, একেবারে পাঁজি পুঁথি দেখে সব পাকা বন্দোবস্ত। এরকম একটা শুভ কাজ ভালো দিনক্ষণ না দেখে হয় কি? ইতি বললে, আজ হলো মঙ্গলবার, হাতে রইল শুধু 3টে দিন। ঠিক আছে। কিছুই বুঝতে না পেরে অচলা বললে, কি ঠিক আছে? দেখ, বিষ আমি দেব না তোকে, দেব গোটা 10 টাকা। তোর দুটি পায়ে পড়িস, ওই এ সময় ঠাট্টা করিস নে। সত্যি কোনো উপায় থাকে তো বল। আরে উপায় নিশ্চয়ই আছে, কিন্তু খুব শক্ত। সাহস হবে তোর? হাসি পেল অচলার। বললে, বিষ খেয়ে মরবার সাহস যার আছে তার সাহসে সন্দেহ হচ্ছে তোর? ইতি বললে, আজই আমি কলকাতায় চিঠি লিখে দিচ্ছি, কাল না হোক পরশু সকালে পাবেই। এ কদিন কিছু করতে হবে না তোকে। লক্ষ্মী মেয়ের মতো মুখ বুজে চুপচাপ থাকবি। পাকা দেখাটা হয়ে যাক। বিয়ের আগের দিন একটু বেশি রাত্রে আমার সঙ্গে দেখা করতে আসছিস বলে বাড়ি থেকে বেরোবি। কেউ সন্দেহ করবে না। পথে বেরিয়ে সোজা পূব দিকে হাঁটতে শুরু করবি স্টেশন মুখ। অচলা বললে, কিন্তু স্টেশনের পথ তো পশ্চিম দিকে। তা জানি রে মুখ্যু, সে তো হলো আমাদের গাঁয়ের স্টেশন। মাত্র মাইলখানেক হাঁটলেই পৌঁছানো যায়। তোকে যেতে হবে উল্টো 5 মাইল হেঁটে নওপাড়া স্টেশনে।
ঠিক ভোরে কলকাতার গাড়ি পাবি। একখানা টিকিট কেটে লেডিস কামরায় উঠে বসবি, ব্যাস। পরিষ্কার কিছুই বুঝতে পারে না অচলা। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে ইতির মুখের দিকে। বেশ একটু রেগেই বলে ইতি, এটা বুঝতে পারলি না বুদ্ধুর ঢেকি? গাইড স্টেশন দিয়ে যেতে গেলে চেনাশুনো কেউ না কেউ তো দেখে ফেলবে, জানাজানি হবে, ওরা তোকে জোর করে আটকে রাখবে। নৌপাড়া অনেক দূর, সেখান দিয়ে যাওয়াই নিরাপদ। অচলা বললে, বেশ, গাড়িতে উঠে বসলাম, তারপর? তারপর ভাবনা আমার। সেই জন্যই আজ কলকাতায় চিঠি দিচ্ছি। আমার দেওর নিখিল এবার মেডিকেল কলেজ থেকে পাশ করে ওখানেই হাউস সার্জন হয়েছে। আমাদের বাড়ির খুব কাছেই নার্সেস কোয়ার্টার। বুঝতে পারছিস কিছু? ঘাড় নাড়ে অচলা। ইতি হেসে বলে, আজ পাড়াগাঁই থেকে তোর বুদ্ধিশুদ্ধি সব ভোঁতা হয়ে গেছে। মন দিয়ে শোন, শিয়ালদা স্টেশনে নিখিল থাকবে। তোকে চিনে নিতে তার মোটেই কষ্ট হবে না। নিয়ে একেবারে গিয়ে তুলবে আমাদের বাড়ি নয়, নার্সদের কোয়ার্টারে। আমার চিঠি পেলেই নিখিল সব ব্যবস্থা করে রেখে দেবে। যদি ইচ্ছে করিস ওখান থেকে নার্সিং শিখে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে পারবি। অচলা চুপ করে আছে দেখে ইতি ঠাট্টা করে বললে, কি রে, ঘাবড়ে গেলি নাকি? শোন, শুধু তোর মনের বল আর সাহসের ওপরই সব কিছু নির্ভর করছে। অন্য দিকটাও ভেবে দেখ, বদনামি দেশ ছেয়ে যাবে। ওরা তোকে খুঁজে বার করতেও চেষ্টার কোনো ত্রুটি করবে না। কিন্তু সাবধান সই, ঘুণাক্ষরেও যদি প্রকাশ হয় যে এর পিছনে আমি আছি, তাহলে কিন্তু সর্বনাশ হবে। আমার জন্য ভাবি নে, ভাবছি বাবার কথা। সেদিন কথা বলে কৃতজ্ঞতা জানাতে পারেনি অচলা। গলা দিয়ে আওয়াজ বেরোয়নি, চোখ ভরে উঠেছিল জলে। শুধু দুই হাত দিয়ে ইতির হাত দুটো সবলে চেপে ধরেছিল বুকের ওপর। বিকট আর্তনাদ করে গতিবেগ কমিয়ে দিল লৌহ দানব। সম্বিত ফিরে পেয়ে সোজা হয়ে বসল অচলা। জানালা দিয়ে মুখ বাড়িয়ে দেখল দূরে অস্পষ্ট আলোর আভাস। স্টেশন খুব কাছেই। চুলগুলো ভিজে সপসপ করছে, চোখে মুখে জল। শাড়ির আঁচল দিয়ে মুছে ভিতরে চাইল অচলা। হিন্দুস্থানি না দেহাতি স্ত্রীলোক দুটি সরু বেঞ্চিখানায় জড়সড় হয়ে শুয়ে অকাতরে ঘুমোচ্ছে। মুখের ঘোমটা সরে গেছে। দুটোই প্রায় সমবয়সী। সুন্দর মুখখানা উল্কিতে বিশ্রী দেখাচ্ছে। কপালে, থুতনিতে, নাকে রুচিহীন ব্লু ব্ল্যাক উল্কির ছাপ। পূর্ব অভিজ্ঞতা স্মরণ করে শক্ত করে দু হাতে বেঞ্চির দুপাশ চেপে ধরে প্রস্তুত হয়ে বসল অচলা। একটু পরেই ট্রেন এসে থামল। একটা প্রচণ্ড ধাক্কায় ট্রেন শুদ্ধ যাত্রীকে সচকিত করে আবার ঝিমিয়ে পড়ল। নামতে বা উঠতে বড় একটা দেখা গেল না কাউকে। শুধু প্রকাণ্ড একটা ছাতা মাথায় রেলের ছাপ মারা কালো কোট গায়ে একটা লোক প্ল্যাটফর্মের এধার থেকে ওধার হেঁকে বেড়াতে লাগলো, মহুয়া মিলন, মহুয়া মিলন। ভারী মিষ্টি নাম তো। অচলার মনে হলো সর্বরীদের স্টেশনটা ওরকম দাঁত ভাঙা ডাল্টনগঞ্জ না হয়ে যদি মহুয়া মিলন হতো, বেশ হতো তাহলে। বেশ জোরে বৃষ্টি এলো। হিন্দুস্থানি মেয়ে দুটি জানালা বন্ধ করে মুখোমুখি বসে গল্প শুরু করলো আবার। খোলা জানালায় মুখ বার করে
চোখ বুজে বসল অচলা। সেদিনও ছিল ঠিক এমনই বর্ষণ মুখর দুর্যোগের রাত। অন্ধকার গাঁয়ের পথ বেয়ে একা 5 মাইল হেঁটে স্টেশনে এসে গাড়িতে উঠল অচলা। কাপড় চোপড় ভিজে গায়ে লেপ্টে গেছে, আর দ্বিতীয় বস্ত্র নেই। জানানা গাড়িতে অধিকাংশ মেয়েই ঘুমিয়ে। 2-1 যারা জেগেছিল গভীর বিস্ময়ে হাঁ করে তাকিয়ে দেখছিল অচলাকে। বেলা 11টায় গাড়ি এসে পৌঁছল শিয়ালদা স্টেশন। কামরার সামনে এসে দাঁড়ালো নিখিল। সুন্দর সুগঠিত যুবা। একে একে সব মেয়েরা নেমে গেল। অচলা তবুও বসে রইল গাড়িতে। কেমন একটা সংকোচ কুণ্ঠা এসে সারা দেহ আচ্ছন্ন করে দিল অচলার। আপনি তো অচলা দেবী? মৃদু সপ্রতিভ প্রশ্ন করল নিখিল। ঘাড় নেড়ে অচলা জানায়, হ্যাঁ। আমি নিখিল। বৌদির কাছে নিশ্চয়ই আমার কথা শুনেছেন। আপনি নির্ভয়ে আর নিঃসংকোচে আমার সঙ্গে আসতে পারেন। সব ব্যবস্থা করে রেখেছি আমি। এক অজানা পরিবেশে নতুন জীবনের শুরু এইখান থেকেই। বয়স্থা মেট্রন, রানী ভিক্টোরিয়ার মতো দেখতে অনেকটা। দেখলেই ভক্তি হয়, মা বলে ডাকতে ইচ্ছে করে। প্রথম দর্শনেই বুকে টেনে নিলেন অচলাকে। বললেন, সবই আমি শুনেছি মা, ঠিক করেছ। এই তো যাই। মেয়ে হয়ে জন্মেছ বলে সমাজের অন্যায় অত্যাচারগুলোকে মুখ বুজে সইতে হবে, এর কোনো মানে হয় না। তিলে তিলে দগ্ধ হয়ে না মরে যে পথ আজ তুমি বেছে নিয়েছ, এর চেয়ে ভালো পথ মেয়েদের জীবনে আর হতে পারে না। মানুষের সেবা, দেশের ও দশের কল্যাণে নিজেকে নিঃশেষে বিলিয়ে দেওয়া, খুব শক্ত হলেও এই হলো এর মূল মন্ত্র। শত্রু মিত্র নির্বিচারে নিজের কর্তব্য অবিচলিত নিষ্ঠার সঙ্গে পালন করে যাওয়া, খুব শক্ত হলেও অসম্ভব নয়। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি পারবে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম শুনেছ? অচলা মাথা নেড়ে অজ্ঞতা জানায়। মেট্রন বললেন, আরও একদিন তোমাকে সেই মহীয়সী নারীর পূর্ণ জীবন কথা শোনাব। এরপর একটা বছর কিভাবে কোন দিক দিয়ে কেটে গেল ভালো মনে পড়ে না অচলার। শুধু মনে আছে নিখিলের অশ্রান্ত চেষ্টা ও সহযোগিতা, মেট্রনের অদম্য উৎসাহ ও অনুপ্রেরণা, আর নিজের ঐকান্তিক নিষ্ঠা ও সাধনায় একদিন শুনল যে সে ভালোভাবেই পরীক্ষায় পাশ করে মেডিকেল কলেজেই চাকরি পেয়ে গেছে। শুধু নার্সিংই শেখেনি অচলা, কাজ চালিয়ে নেবার মতো মোটামুটি ইংরেজি বাংলাটাও শিখে নিয়েছে নিখিলের অদ্ভুত শিক্ষকতা গুণে। মামা অতুলবাবু একদিন মেডিকেল কলেজে এসে হাজির। অচলা তখন ডিউটিতে। অন্য একটি নার্স এসে জানালো, অচলাদি, দেশ থেকে তোমার মামা এসেছেন, দেখা করতে চান। প্রথমটা নার্ভাস হয়ে গিয়েছিল অচলা। একটু পরেই সামলে নিয়ে বললি না কেন এখন আমি ডিউটিতে, দেখা হবে না? বলেছিলাম, বললেন বিশেষ দরকার, দেখা না করলেই নয়। আমি তোমার হয়ে ডিউটি করছি, তুমি 5 মিনিটের জন্য ঘুরে এসো না অচলাদি। নিচে ভিজিটর্স রুমে ঢুকতেই অতুলবাবু গর্জন করে উঠলেন, কাপড় চোপড় ছেড়ে এক্ষুনি তোমাকে আমার সঙ্গে দেশে রওনা হতে হবে। বেশ ধীর স্থির কণ্ঠে অচলা বললে, প্রথম কথা, এটা আপনার গাঁয়ের নিজের বাড়ি নয়,
অত চেঁচিয়ে কথা না বললেও আমি শুনতে পাব। দ্বিতীয় কথা, গায়ের জোরে আমাকে টেনে নিয়ে যাবার বয়স আমি পার হয়ে এসেছি, সেদিক দিয়েও কোনো সুবিধে হবে না। আরও একটা কথা না জিজ্ঞাসা করে পারছি না। কুমারী মেয়ে গৃহত্যাগ করে এলে বছরখানেক বাদে তাকে আবার ফিরিয়ে নেবার নতুন বিধান কবে থেকে আপনাদের সমাজে চালু হয়েছে মামা? ব্যর্থ রোষে নিজের মনে গজগজ করতে করতে বেরিয়ে গিয়েছিলেন অতুলবাবু। আর আসেননি। কর্মময় স্বাধীন জীবন বড্ড ভালো লাগছিল অচলার, বেশ লাগছিল অচলার। সময় পেলেই ইতিদের বাড়ি গিয়ে গল্প জমিয়ে তোলা, কোনোদিন সিনেমা, কোনোদিন গড়ের মাঠে হাওয়া খাওয়া। অধিকাংশ দিন ইতিদের ওখান থেকেই ভোজন পর্ব শেষ করে হোস্টেলে ফেরা। অচলার জীবনে সে এক অবিস্মরণীয় মধুর অভিজ্ঞতা। ইতির স্বামী অরবিন্দর সঙ্গে বিয়ের সময় গাঁয়ে আলাপ হয়েছিল। নিবিড় ও সহজ আলাপ হয়ে উঠল এখানে এসে। চমৎকার নিরহংকার মানুষটি। ইতির বাড়িতে আসার আরও একটা বিশেষ কারণ ছিল অচলার। নিখিলকে দেখা, ওর সঙ্গে গল্প করা। যতটুকু সময় হোক ওর সান্নিধ্য কামনা করত অচলা, সমস্ত দেহ মন দিয়ে। আর কেউ বুঝতে না পারলেও খানিকটা আন্দাজ করে নিয়েছিল ইতি। সেদিন দুপুরে একা বসে একখানা মাসিকের পাতা উল্টাচ্ছিল ইতি। অরবিন্দ অফিসে। নিখিল একদিনের ছুটিতে বন্ধুবান্ধব নিয়ে কলকাতার বাইরে গেছে পিকনিক করতে। অচলা এসে হাজির। ইতি জানত এ হপ্তা অচলার ডে ডিউটি, তাই একটু অবাক হয়ে বললে, তুই হঠাৎ এই সময়ে? কেন, তোর বাড়িতেও কি হাসপাতালের মতো রুটিন বাঁধা টাইমে দেখা করতে হবে? তা নয়, বলছিলাম ডিউটি রয়েছে, এলি কি বলে? বড্ড মাথা ধরেছে বলে ছুটি নিয়ে এলাম তোর সঙ্গে গল্প করতে। কেন এসেছিস আমি জানি, বলবো? বলো না শুনি দৈবজ্ঞ ঠাকুর। ঠাকুরপোর খবর নিতে। আজ হাসপাতালে দেখতে পাসনি, তাই ভেবেছিস হয়তো কোনো অসুখ বিসুখ করেছে। কেমন, ঠিক বলিনি? কপট রাগে অচলা বলে, ফের যদি ওসব ঠাট্টা করবি তুই, তাহলে তোদের বাড়ি আসাই বন্ধ করে দেব। হেসে ইতি বলে, ইস, বন্ধ করাটা অত সহজ কি না? আমি জানি তোকে বারণ করলেও ছলছুতোই তুই আসবি। কথায় আছে, দুর্জনের ছলের অভাব হয় না। হেসে ফেলে অচলা বলে, বটে, আমি দুর্জন, কিসে হলাম শুনি? পরম বিজ্ঞের ভঙ্গিতে সোজা হয়ে বসে গম্ভীরভাবে বলে ইতি, তবে মন দিয়ে শোনো বৎস। প্রথমত মামা মামি, যারা এতটুকু বেলা থেকে তোমাকে পুত্রাধিক স্নেহে খাইয়ে পরিয়ে মানুষ করে এত বড়টি করেছেন, তাদের অত বড় আশায় তুমি ছাই নিক্ষেপ করে এসেছ। দ্বিতীয়ত, নিষ্ঠাবান ব্রাহ্মণ দাশু ঘটক, তার বার্ধক্যের সাধের তাজমহল তুমি নির্মম ফুঁয়ে তাসের ঘরের মতো নিমেষে ধূলিসাৎ করে দিয়েছ। তৃতীয় এবং সবচেয়ে মারাত্মক কারণ হল, ভদ্র ঘরের সুন্দরী যুবতী নারী হয়ে তুমি অনায়াসেই টার্জন দি ফেয়ারলেসের মতো এক বস্ত্রে দুর্যোগের রাতে একা দীর্ঘ বিপদসংকুল পথ অতিক্রম করে ট্রেনে উঠে বসলে। দুর্জনের আর কি কোয়ালিফিকেশন দরকার? হ্যাঁ, ব্রাভো, ওয়েল সেড ইতি। হাততালি দিয়ে হাসতে হাসতে ঘরে ঢুকে পড়ে অরবিন্দ। ইতি বললে,
দরজার বাইরে থেকে আড়ি পেতে আমাদের কথা শুনছিলে বুঝি? আরে সব কথা শোনবার সৌভাগ্য হয়নি, শুধু দুর্জনের ডেফিনেশনটা সবটা শুনে ফেলেছি। কি করি বলো, অমন সরল আলোচনাটার মাঝখানে ঢুকে পড়ে রসভঙ্গ করতে ইচ্ছা করল না। হঠাৎ গম্ভীর হয়ে ইতি বলে, তোমারও কি মাথা ধরেছে নাকি? অফিস থেকে ছুটি নিয়ে এলে? মাথা কই না, মাথা টাথা ধরেনি। বেশ লোক তুমি, কাল অত করে বলে দিলে সকাল সকাল ছুটি নিয়ে বাড়ি আসতে, টালিগঞ্জে মামিমার বাড়ি যাবে, সব ভুলে বসে আছো। ভারী লজ্জা পায় ইতি। উঠে পড়ে বলে, তোমরা দুজনে গল্প করো, আমি 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে আসছি। অচি, পালাসনি কিন্তু, তোকে মামিমার সঙ্গে আলাপ জমিয়ে দেব, দেখবি কি চমৎকার লোক। তারপর তিনজনে হই হই করে ট্যাক্সি চেপে টালিগঞ্জে যাওয়া। রিচু ঘুটা, রিচু ঘুটা। রিচু ঘুটা, মাথায় কে যেন লাঠি মারল অচলার। কি বিদঘুটে নাম রে বাবা! অদ্ভুত লাইন, মহুয়া মিলনের পাশে রিচু ঘুটা, চমৎকার মিল। মনে মনে 2-3 বার আউড়ে গেল নাম দুটো অচলা। পাশের কামরায় কি একটা গন্ডগোল শোনা গেল। ব্যাপার কি দেখবার জন্য উঠতে গিয়েই যন্ত্রণায় অস্ফুট আর্তনাদ করে ঝুপ করে বসে পড়ল অচলা। একভাবে অনেকক্ষণ বসে থেকে হাত পা ভেড়ে গেছে, শিরাগুলো ব্যথায় টনটন করছে। নড়ে চড়ে হাত বুলিয়ে যন্ত্রণা একটু কমলে আস্তে আস্তে বেঞ্চির হাতল ধরে দরজায় গিয়ে বাইরের দিকে মুখ বাড়িয়ে দাঁড়ালো অচলা। 2-3টে দেহাতি কুলিগোছের লোককে পাকড়াও করে সদর্পে স্টেশন ঘরমুখ চলেছে টিকিট চেকার। একসঙ্গে হাউমাউ করে তিনজনে কি যেন বলতে চাইছে। সেদিকে কর্ণপাত না করে চেকার সাহেব জোরে পা চালিয়ে দিলেন। অনুমানে ব্যাপারটা বুঝে নিয়ে ভিতরে এসে আস্তে আস্তে পায়চারি করতে লাগলো অচলা। আর কিছু না হোক, রিচু ঘুটায় অন্তত মানুষের সারা শব্দটুকু পাওয়া গেল, এটাও একটা সান্ত্বনা। হাত ঘড়িটা দেখল অচলা, রাত ঠিক 2টো। এখনো প্রায় ঘন্টা 3-এর জার্নি। বেঞ্চিটায় বসে সুটকেসটা মাথায় দিয়ে শটান শুয়ে পড়ল অচলা। আজ যেন অজানা অনিশ্চিত ভবিষ্যতের চেয়ে ব্যথা ভরা অতীতের আকর্ষণই বেশি। চেষ্টা করেও থামতে পারে না অচলা, চুম্বকের মতো পিছু টানতে থাকে। নাইট ডিউটিটাই বেশি পছন্দ করে অচলা। ভিজিটারের ভিড় নেই, বাইরের হইহল্লা নেই, বেশ নিরিবিলিতেই চুপচাপ কাজ করে যাওয়া। তার উপর যদি নিখিলেরও নাইট ডিউটি থাকে তাহলে তো সোনায় সোহাগা। নিখিল বিশেষ করে বলে দিয়েছে, রোগীর অবস্থা একটু এদিক সেদিক দেখলে তখনই কোনো দ্বিধা না করে তাকে যেন ডেকে পাঠানো হয়। সেদিনের কথা আজও স্পষ্ট মনে আছে অচলার। নাইট ডিউটি করছে, রাত তখন প্রায় 1টা। হঠাৎ দেখল 8 নম্বর বেডের রোগী কেমন ছটফট করছে, ভুল বকছে। নিখিলেরও ডিউটি ছিল তখন। ব্যস্ত হয়ে নিখিলের খোঁজে গিয়ে দেখে ডক্টরস রুমে চেয়ারের হাতলের ওপর মাথা রেখে অকাতরে ঘুমোচ্ছে নিখিল। 2 বার ডেকে সাড়া না পেয়ে কাছে গিয়ে হাত ধরে একটু নাড়া দিতেই নিখিল ধর্মর করে উঠে পড়ল। তাড়াতাড়ি হলে এসে রোগী দেখে হেসে বলেছিল নিখিল, এতেই এত ব্যস্ত হয়ে পড়লেন অচলা দেবী?
কিছুই নয়, জ্বরটা খুব বেড়েছে তাই ভুল বকছে। মাথায় আইস ব্যাগ দিন আর টেম্পারেচার কমলে মিক্সচারটা এক দাগ খাইয়ে দিন, দেখবেন শান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। দুজন নার্স ছুটি নিয়েছে, ভাগাভাগি করে ডিউটি করতে হচ্ছে। দুদিন ইতিদের বাড়ি যায়নি অচলা। নিখিলও 2-3 দিন হাসপাতালে আসে না। অন্য ডাক্তারদের জিজ্ঞাসা করতেও লজ্জা করে। সেদিন 5টার ডিউটি শেষ হবার আধ ঘন্টা আগেই হেড নার্সকে বলে ছুটি নিয়ে বেরিয়ে পড়ল অচলা। আমহার্স্ট স্ট্রিটে ইতিদের বাড়ি। একখানা রিক্সা চেপে সোজা গিয়ে উঠল ওদের বাড়ি। বাইরের দরজা খোলা। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে চোরের মতো সন্তর্পণে ডান দিকে নিখিলের ঘরে উঁকি দিয়ে দেখল কেউ নেই। বারান্দার শেষ প্রান্তে পূব দিকে ইতির শোবার ঘর। দরজার বাইরে থেকে দেখল, ভাবল আপাদমস্তক লেপ ঢাকা দিয়ে শীতের বিকেলবেলা অকাতরে ঘুমোচ্ছে নিশ্চয়ই ইতি। নিঃশব্দে জুতোটা বাইরে খুলে পা টিপে টিপে এগিয়ে চলল অচলা খাটের কাছে। একটা দুষ্টুমি হাসি ফুটে উঠল ওর চোখে মুখে। তারপর ঝাঁপিয়ে পড়ে ওকে জাপটে ধরে অচলা বললে, তবে যে মিথ্যেবাদী, দুপুরে তুমি না ঘুমিয়ে বই পড়ে কাটাও। এদিকে বলা হয় রাতে ভালো ঘুম হয় না, আর খিদে। মুখ থেকে লেপটা সরিয়ে পাশ ফিরে হো হো করে হেসে উঠল অরবিন্দ। বললে, ভাগ্যিস আজ শরীরটা ভালো নেই, তাই আপিসটা কামাই করেছিলাম, তাই তো মেঘনা চাইতেই জল। অরবিন্দ তার হাত ধরে টানাটানি করে। লজ্জায় চোখ মুখ লাল হয়ে ওঠে অচলার। প্রাণপণে চেষ্টা করে জোর করে উঠে দাঁড়ায় অচলা। কোন রকমে বলে, ছি ছি, ইতি যদি। একটা আওয়াজ হওয়াতে দুজনেই ফিরে তাকায়। দেখে দরজার সামনে বাইরের বারান্দায় দাঁড়িয়ে আছে ইতি আর নিখিল। হাত সরিয়ে নেয় অরবিন্দ। আস্তে আস্তে খাট থেকে নেমে ইতির সামনে এসে দাঁড়ায় অচলা। দেখে ক্রোধ ঘৃণা থেকে শুরু করে সবকটা উগ্র রিপু একসঙ্গে মিশে ইতির সুন্দর মুখখানাকে বিকৃত বিভৎস করে তুলেছে। ইতি বললে, সেদিন পুকুর ঘাটে হাত ধরে যখন কেঁদেছিলি, তখন তোকে বিষ দেওয়াই আমার উচিত ছিল। উত্তরের জন্য অপেক্ষা না করে পাশ কাটিয়ে ঘরে ঢুকে পড়ল ইতি। নিরুপায়ের মতো শেষ আশ্রয় খোঁজে অচলা নিখিলের মুখের দিকে চেয়ে। দেখে সেখানেও পরিষ্কার ফুটে উঠেছে বিজাতীয় ঘৃণা ও অবজ্ঞা। একবার চেয়েই মুখ ফিরিয়ে নেয় নিখিল। কোনো কথা না বলে নিঃশব্দে বেরিয়ে এলো অচলা ইতিদের বাড়ি থেকে। ইতিদের সঙ্গে এইখানেই ইতি। সোজা হোস্টেলে গিয়ে শুয়ে পড়ল অচলা। হোস্টেল ফাঁকা। অন্য নার্সরা কেউ ডিউটিতে, কেউ সিনেমায়, কেউ বা বেড়াতে বাইরে গেছে। নিঃশব্দে কাঁদছিল অচলা। মেট্রন এসে মাথার কাছে বসে মাথায় হাত বুলাতে বুলাতেই জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা অচলা? ভেবেছিল এই চরম লজ্জার কথা আর কারো কাছে বলবে না, কিন্তু পারল না। একে একে সব কথাই বলে গেল অচলা। শুনে কিছুক্ষণ চুপ করে থেকে মেট্রন বললেন, সত্যিই তোমার জন্য দুঃখ হয় মা।
এ ব্যাপারে আমি কি করতে পারি মা? আমাকে এখনই একটা ভালো হোস্টেল ঠিক করে দিতে হবে মা। ওদের এত কাছে থাকা এরপর আর চলে না। হ্যারিসন রোডের ওপরেই একটা নার্সিং হোম। মেট্রনের জানা। ঘণ্টা দুয়েকের মধ্যেই মেট্রনের চিঠি নিয়ে চলে গেল অচলা। আলাদা কোনো রুম খালি নেই, আরও একটি মেয়ের সঙ্গে থাকতে হবে। অগত্যা তাতেই রাজি। প্রথম দর্শনেই মেয়েটিকে ভালো লাগলো অচলার। সব সময় হাসি খুশি, ওরই সমবয়সী। অল্প সময়ের মধ্যেই বেশ ভাব হয়ে গেল দুজনের। মেয়েটি বললে, সত্যিই একা একা ভালো লাগছিল না আমার অচলাদি। কিছু না হোক, দুজনে গল্প করেও সময় কাটিয়ে দিতে পারব। মেয়েটির নাম শর্বরী। এই হলো সেই শর্বরী। জানালার কাছে দুজন হিন্দুস্থানি চেঁচামেচি শুরু করে দিলে। ধর্মর করে উঠে বসল অচলা। বাইরে চেয়ে দেখে চিপা সোহার স্টেশনে গাড়ি দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে চেঁচামেচি করে মেয়ে দুটির ঘুম ভাঙাচ্ছে বোধহয় ওদেরই আত্মীয়। তাড়াতাড়ি উঠে পড়ে বুঁচকাবুঁচকি নিয়ে ভারী 1.5 মণি রূপোর মলের আওয়াজ করতে করতে নেমে গেল মেয়ে দুটো। গাড়ি একদম খালি। উঠে দরজা বন্ধ করে বাথরুমে গিয়ে চোখ মুখে জল দিয়ে বেঞ্চিটায় পা ছড়িয়ে কামরার তক্তার পার্টিশনে হেলান দিয়ে বসে পড়ল অচলা। শেষ হয়ে যাওয়া ইতিহাসে নতুন পাতা জুড়ে লেখা শুরু হলো আবার। 2 মাসের ওপর চলে এসেছে অচলা নার্সিংহোমে। ছোট্ট হস্টেল, সব শুদ্ধ 7টি মেয়ে থাকে। সবাই নার্সিং পাশ করে প্রাইভেটে প্র্যাকটিস করছে। অচলাই শুধু হাসপাতালে নিয়মিত ডিউটি দেয়। অনেক সময় কলে বাইরে গিয়ে 2-3 দিন কাটিয়ে আসতে হয়। শর্বরীও মাঝে মধ্যে যায়। সেই সময়টা অচলার ভারী বিশ্রী লাগে। সময় যেন আর কাটতে চায় না। হাসপাতালেও সব সময় সন্ত্রস্ত হয়ে থাকতে হয়। চেষ্টা করে নিখিলের সান্নিধ্য এড়িয়ে চলবার। দৈবাত সামনাসামনি পড়ে গেলে দুজনেই মুখ ফিরিয়ে চলে যায়। কোনো কথা হয় না। এই অল্প দিনের মধ্যে শর্বরীর সঙ্গে অন্তরঙ্গতা বেড়ে গিয়েছে অনেকখানি। অচলার বেদনাময় অতীত সবটা না হলেও অনেকখানি জেনে গেছে শর্বরী। শর্বরীর ইতিহাস অতটা ব্যাপক না হলেও কিছুটা ব্যথা ও হতাশায় ভরা। ব্যাপারটা মোটামুটি এই। ম্যাট্রিক পাশ করার পর ভালোবাসল শর্বরী পাড়ার একটি ছেলেকে। সেও মেসে থেকে বিয়ে পড়ত। বাড়ির অবস্থা ভালো। বাপ রিটায়ার্ড রেলওয়ে অফিসার। বিহারে বাড়ি, জায়গা জমি সব আছে। অল্প দিনের মধ্যেই আলাপ ঘনিষ্ঠতায় পরিণত হতেই ছেলেটি শর্বরীকে বিয়ের প্রস্তাব করে। শর্বরীও সানন্দে সম্মতি দিল। বেঁকে বসলেন শর্বরীর বাবা। অসবর্ণ বিয়েতে তিনি কিছুতেই সম্মতি দিলেন না। শর্বরীরা ব্রাহ্মণ, ছেলেটি কায়স্থ। সেই ব্যাপার নিয়ে সাংসারিক অশান্তি যখন চরমে উঠেছে, সেই সময়ে একদিন অফিস থেকে ফেরবার পথে গাড়ি চাপা পড়ে শর্বরীর বাবা মারা গেলেন। চারিদিক অন্ধকার দেখল শর্বরী। সংসারে 3-4টি ছোট ভাই বোন আর মা, চলবে কি করে? লজ্জা সংকোচ পরিত্যাগ করে ছুটে গেল শর্বরী মেসে ছেলেটির খোঁজে। সেখানে শুনল
দিন 7 আগে সর্বরীর বাবা মেসে এসে যাচ্ছে তাই অপমান করে যাবার পরদিনই ছেলেটি মেস ছেড়ে চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। দিশেহারা হয়ে পড়ল সর্বরী। বাবার প্রভিডেন্ট ফান্ডের 1000 টাকা আর পোস্ট অফিসের কয়েকশো টাকা মাত্র সম্বল। এই দিয়ে কদিন চলবে? সর্বরীর এক দূর সম্পর্কের বিধবা পিসি নার্সের কাজ করে। হঠাৎ একদিন রাস্তায় তার সঙ্গে দেখা। তারই পরামর্শে নার্সিং পাশ করে যা হোক করে দাঁড়িয়েছে সর্বরী। তবে বিয়ে আর জীবনে করবে না সর্বরী, এটা স্থির নিশ্চয়। দুদিনের জন্য আসানসোলে চলে গেছে সর্বরী। হাসপাতাল থেকে ফিরে শূন্য ঘরে মন টেকে না অচলার। একখানা বই নিয়ে শুয়ে পড়ে আনমনে পাতা উল্টাতে থাকে। ভেজানো দরজাটা সশব্দে খুলে হুড়মুড় করে ঝড়ের মতো ঘরে ঢুকে জড়িয়ে ধরল সর্বরী অচলাকে। অচলা বলে, ব্যাপার কি? হঠাৎ এত উচ্ছ্বাসের কারণ কি? আরে পেয়েছি অচলাদি। কি পেয়েছিস? তার দেখা। কার রে? হাসি মুখে তাকায় সর্বরী অচলার দিকে। তারপর ঝুঁকে পড়ে কানের কাছে মুখ নিয়ে চুপি চুপি বলে, আমার হারানো বরের সঙ্গে দেখা হয়েছে আজ। খুশিতে উত্তেজনায় উঠে বসে অচলা। সর্বরীকে জড়িয়ে ধরে বলে, সব কথা আমায় খুলে বল। উৎসাহে গড়গড় করে বকে যায় সর্বরী। আসানসোল স্টেশনে নেমে পেশেন্টের বাড়ি গিয়ে শুনি মেয়েটি ভোরবেলায় মারা গেছে। ওরা আমায় 2 দিনের ফি আর গাড়ি ভাড়া দিতে চেয়েছিল। আমি শুধু গাড়ি ভাড়া নিয়েছি, আর কিছু নিইনি। স্টেশনে এসে দেখি কলকাতার গাড়ি ঘন্টা 1.5 পরে। কি করি? ওয়েটিং রুমে ঢুকে দেখি একটা বেতের ইজি চেয়ারে শুয়ে দিব্যি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কাছে গিয়ে একবার ডাকতেই লাফিয়ে উঠল। তারপর কথা আর শেষ হয় না আমাদের অচলাদি। অসহিষ্ণু হয়ে অচলা বলে, কি কথা? এতদিন কোথায় ছিল? খোঁজ নেয়নি কেন? জিজ্ঞেস করেছিলি? দাঁড়াও বলছি, একটু দম নিতে দাও। টেবিলের উপর রাখা মাটির কুঁজো থেকে জল গড়িয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে 1 গ্লাস জল খেয়ে খাটের পাশে বসে বললে সর্বরী, মেষ ছেড়ে দিয়ে এক বন্ধুর বাড়ি থেকে বিয়ে পরীক্ষা দিল, পাশ করল। ওর এক কাকা অর্ডার সাপ্লাইয়ের কাজ করতেন। তার কথা মতো আর না পড়ে সোজা চলে গেল বার্মা। বছরখানেক বাদে ফিরে আমাকে অনেক খুঁজেছিল, পাইনি। আর পাবেই বা কি করে? বাবা মারা যাবার 1 মাস বাদেই আমরাও বাড়ি ছেড়ে অন্য পাড়ায় উঠে আসি। তারপর থেকে অর্ডার সাপ্লাইয়ের কাজে দেশ বিদেশে ঘুরে বেড়ায়। পয়সা কড়িও বেশ করেছে। দিন 20 হলো রেঙ্গুন থেকে ফিরেছে। আর আসল কথাটা, বিয়ে করেছে কিনা তা তো বললি না। লজ্জায় লাল হয়ে ওঠে সর্বরী। মুখ নিচু করে বলে, না। এই শনিবারে কাশিতে আমাদের বিয়ে অচলাদি। আজ রাতের গাড়িতে আমরা বেনারস চলে যাব। একটু অবাক হয়ে অচলা বলে, কলকাতা ছেড়ে কাশিতে কেন? ওখানে আমার এক বিধবা পিসিমার কাছে মা ভাই বোনেরা রয়েছে। বিয়ের পর সোজা চলে যাব ডালটনগঞ্জে ওদের বাড়ি। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। কলকাতায় অচলার একমাত্র দরদি বন্ধু অবলম্বন ছিল সর্বরী। সেও শেষকালে বিদায় নিয়ে চলল। যাবার সময় বারবার করে বলে গেল সর্বরী, চিঠি দিলে উত্তর দিও দিদি।
ছোট বোনটাকে একেবারে পর করে দিও না যেন। কলকাতা অসহ্য হয়ে উঠল অচলার। একদিন রাত্রে মেট্রনের কাছে গিয়ে কেঁদে পড়ল সে। মা, কলকাতার বাইরে যে কোনো জায়গায় আমাকে একটা চাকরি ঠিক করে দাও, যত দূরে হয় তত ভালো। দিন 7 বাদে একদিন মেট্রন ডেকে পাঠালেন অচলাকে। বললেন, রাঁচি থেকে একটা জরুরি চিঠি এসেছে আমার জন্য। ওরা একজন এফিশিয়েন্ট নার্স চায় ওখানকার হাসপাতালের জন্যে। মাইনেও বেশি আর ফ্রি কোয়ার্টার্স। সত্যি কলকাতা ছেড়ে যেতে পারবে তো তুমি? এক্ষুনি। মুক্তির আনন্দে কেঁদে ফেললে অচলা। 2 দিন বাদে মেট্রনের চিঠি নিয়ে রাঁচি চলে এলো অচলা। নিয়মিত চিঠি দেয় সর্বরী। অচলাও উত্তর দেয়। প্রায় সব চিঠিতেই লেখে সর্বরী, দিদি, ডাল্টনগঞ্জ বড় ফাঁকা। এদের দেহাতি ভাষা বুঝতে পারি না। কথা কইবারও লোক নেই। উনি প্রায় কাজ নিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়ান। হে যেন সোনার খাঁচায় বন্দি হয়ে আছি আমি। সব সময় তোমার কথা মনে পড়ে। একবার যদি এখানে আসতে, কিন্তু আমার কি তেমন ভাগ্য হবে? সেদিন হাসি পেয়েছিল অচলার। বোকা মেয়েটা তো জানেই না যে অচলাকে দেখলে ভাগ্য দেশ ছেড়ে পালায়। রাঁচি আসবার আগের দিন সর্বরীকে চিঠি লিখে জানিয়েছিল অচলা। আসার পর ক্রমাগত তাগিদ। অচলা দি, মেঘ না চাইতেই জল। এত কাছে এসে পড়েছ যখন, 2 দিনের জন্য একবার আসতে হবে ছোট বোনের বাড়িতে। নতুন চাকরি, এসেই ছুটি চাওয়া ভালো দেখায় না। নানা রকম যুক্তি দিয়ে 2 মাস কাটিয়ে দিল অচলা, কিন্তু আর চলে না। সর্বরী লিখল, দিদি, মাত্র কয়েক ঘন্টার জার্নি। তাছাড়া ওকে তোমার সব কথা বলেছি। উনিও খুব উৎসুক তোমায় দেখবার জন্য। বললেন, আসতে লিখে দাও। এইসব মেয়েই আমাদের বাংলার গৌরব। এদের আদর্শেই অন্য মেয়েরা অনুপ্রাণিত হয়ে নতুন পথ খুঁজে নেবে। আরো সব বড় বড় কথা। লক্ষ্মীটি অচলাদি, তোমার 2টি পায়ে পড়ি, একবার এসো। গাড়ি এসে থামল ডাল্টনগঞ্জ স্টেশনে। এই অঞ্চলের মধ্যে বেশ বড় স্টেশন। হাত ঘড়িটায় রাত 4টি। সুটকেসটা হাতে নিয়ে নেমে পড়ল অচলা। সব শুদ্ধ 5-6টি লোক নামল। বেশিরভাগই রেলের কুলি, পয়েন্টসম্যান আর তাদের ফ্যামিলি। বৃষ্টি থেমে গেলেও মেঘ কাটেনি। স্টেশনের বাইরে কোনো গাড়ি রিক্সা কিছুই নেই। নির্জন রাস্তা খাঁ খাঁ করছে। অজানা অচেনা জায়গা। অন্ধকার রাতে সমস্যায় পড়ল অচলা। প্ল্যাটফর্মে কিছুক্ষণ পায়চারি করে স্টেশন মাস্টারের ঘরের দিকে চলল। কোম্পানির কালো কোট পরে চেয়ারে বসে ঝিমোচ্ছে আধা বয়সী একটি লোক। বার কতক ডাকাডাকি করতেই চোখ মেলে তাকালো লোকটা। তারপর অচলাকে দেখে প্রকাণ্ড একটা হাঁ করে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। অচলা বললে, রিটায়ার্ড রেলওয়ে অফিসার আর.সি. দত্তর বাড়িটা স্টেশন থেকে কত দূর দয়া করে বলবেন? একটা ঢোক গিলে হাঁ বন্ধ করে লোকটি বললে, दत्त साहब का कोठी यहां से पूरा 1.5 माइल। और कोई है आपके साथ? না। আবার হাঁ করে চেয়ে রইল লোকটা। একটু পরে বললে, रात में अकेला जाना ठीक नहीं, आप जाइए वेटिंग रूम में।
फजीर में गाड़ी बूढ़ी सब मिलेगा। टिकट है आपका? সুটকেস খুলে টিকিট বার করে দেয় অচলা। সেই ভালো, ঘণ্টাখানেক বই তো নয়। ওয়েটিং রুমের দরজা বন্ধ। একটু ঠেলতেই খুলে গেল। ঢুকেই নাকে রুমাল দিয়ে বেরিয়ে এলো অচলা। পচা ভ্যাপসা একটা দুর্গন্ধে ঘরের আবহাওয়া বিষিয়ে রয়েছে। বমিতে পেটের নাড়ি উল্টে আসে। ওয়েটিং রুমের আশা ত্যাগ করে প্ল্যাটফর্মে ঘুরে বেড়াতে লাগলো অচলা। ছোট হলেও সুটকেসটা ভারী, বেশিক্ষণ হাতে নিয়ে বেড়ানো যায় না। মাঝে মাঝে দাঁড়িয়ে ওটা হাত থেকে নামিয়ে বিশ্রাম করে নেয় অচলা। বেঞ্চগুলো খালি নেই, সবগুলোতেই রেলের কুলি নয়তো ওই ধরনের যাত্রীরা আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। বেরোবার গেটের বাঁ দিকে একখানা বড় বেঞ্চই বোধহয় খালি। এগিয়ে কাছে এসে দেখে প্রকাণ্ড এক জোয়ান হাত দুখানা মাথার নিচে রেখে ঘুমুচ্ছে। অচলার যেন মনে হলো লোকটা জেগেই আছে, ওকে দেখেই ঘুমের ভান করছে। মরুক গেছাই, এর চেয়ে হেঁটে যাওয়াই ভালো। অপরিচিত জায়গা, অন্ধকার রাত আর একলা। একটু দ্বিধা আসে যেন। পরক্ষণেই মামার বাড়ি থেকে চলে আসা রাতের কথাটা মনে পড়ে যায়। দৃঢ় হাতে সুটকেসটা উঠিয়ে নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায়। স্টেশন থেকে ছিটকে এসে মিটমিটে খানিকটা আলো। সামনের রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার। সর্বরী লিখেছিল, স্টেশন থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা যেটা বরাবর পশ্চিম মুখে চলে গেছে, সেইটে ধরে এগিয়ে গেলে রাস্তার ডান ধারেই গেটওয়ালা বাংলো প্যাটার্নের বাড়ি। খোয়া বার করা অসমতল রাস্তা, মাঝে মাঝে বড় বড় গর্ত। বহুদিন সংস্কারের অভাবে এবড়ো খেবড়ো। সাবধানে পথ চেয়ে না চললেই বিপদের সম্ভাবনা। পথ চলতে চলতে বেশ খানিকটা দমে গেল অচলা। স্টেশনের সীমানা পেরিয়ে পথের দুধারে কোনো বাড়ি নজরে পড়ে না। শুধু উঁচু নিচু পাথুরে লাল মাটি ধুধু করছে, আর কয়েকটা শাল জাতীয় বড় বড় গাছ হেলে পথের ধারে এসেছে। অন্ধকার সেইখানটাতেই বেশি। সন্তর্পণে পা টিপে টিপে রাস্তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে চলেছে অচলা। হঠাৎ কানে একটা ঘটঘট শব্দ এলো। প্রথমে মনে করল শোনার ভুল। একটু দাঁড়িয়ে পিছনে যতদূর দৃষ্টি চলে দেখবার চেষ্টা করল। কিছুই দেখা যায় না, শুধু ধোঁয়ার মতো গাঢ় অন্ধকার। আবার চলতে শুরু করল। আবার পিছনে সেই আওয়াজ। নিশ্চয়ই কেউ লাল বাঁধানো মাটির উপর ভারী জুতো পায়ে পিছনে আসছে। এক অজানা ভয়ে তার সারা দেহ কেঁপে উঠল। মনকে বোঝাবার চেষ্টা করে, হয়তো ওরই মতো কোনো নিরীহ পথিক। সন্দেহ ঘোচাতে জোরে চলতে শুরু করে অচলা। পিছনের আওয়াজও দ্রুত হয়ে ওঠে। রীতিমতো ভয় পেয়ে গেল। সুটকেসটা শক্ত করে ধরে রাস্তার গর্তে পড়ে যাবার বিপদ তুচ্ছ করে ছুটতে লাগল। আওয়াজ শুনে বুঝতে মোটেই কষ্ট হয় না, পিছনের অজ্ঞাত লোকটিও ছুটতে শুরু করেছে। হাঁপিয়ে ওঠে অচলা। দম নিতে একটুখানি থেমে দাঁড়িয়ে সভয়ে পিছনে যায়। জমাট কালো মেঘের আড়াল থেকে চাঁদ অনেক চেষ্টা করে একটু উঁকি দিলেন।
সেই আবছা আলোয় দেখল অচলা হাত 15 দূরে দাঁড়িয়ে রয়েছে স্টেশনের বেঞ্চে মাথার নিচে হাত দিয়ে শুয়ে থাকা সেই দশাশয়ী হিন্দুস্থানি দৈত্যটা। দূর থেকে স্পষ্ট দেখা না গেলেও এটা বুঝতে মোটেই কষ্ট হয় না, লোকটা প্রকাণ্ড জোয়ান, যেমন লম্বা তেমনি বিশাল বুকের ছাতি। সাদা আদ্যির কলিদার পাঞ্জাবিটা হাওয়ায় লটপট করছে বুকের উপর। দেহের ও মনের সমস্ত শক্তি জড়ো করে সুটকেস হাতে ছুটল অচলা। লোকটাও ছুটল। পিছনে না চেয়েও বেশ বুঝতে পারল অচলা দুজনের দূরত্ব ক্রমেই কমে আসছে। হঠাৎ পিছনে ভারী জিনিস পড়ার আওয়াজের মতো একটা অস্ফুট আর্তনাদ শুনে থমকে দাঁড়িয়ে পড়ল অচলা। মনে হলো ভূমিকম্পের মতো সারা রাস্তাটা যেন কেঁপে উঠল। চাঁদ ডুবে গেলেও পিছন ফিরে তীক্ষ্ণ দৃষ্টিতে অন্ধকারের আবরণ ভেদ করে দেখল অচলা কাছেই মাত্র হাত 6 দূরে রাস্তার মাঝখানে মুখ থুবড়ে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছে লোকটা। ওর পায়ের কাছে একটা বড় গর্ত বৃষ্টির জলে ভরে আছে দেখে পড়ে যাবার কারণ অনুমান করতেও কষ্ট হলো না। অচলা ভাবলে এই সুযোগ। কাতরানি শুনে মনে হয় গুরুতর আঘাত পেয়েছে লোকটা। বেশ কিছুক্ষণ বিশ্রাম না নিয়ে পিছু নেওয়া ওর পক্ষে অসম্ভব। বেশ জোরে পা চালিয়ে দিল অচলা। মেট্রানের কণ্ঠস্বর হাওয়ায় ভেসে এলো। শত্রু মিত্র নির্বিচারে মানুষের সেবাই এ ব্রতের একমাত্র মূল মন্ত্র। শক্ত হলেও অসম্ভব নয়। কয়েক পা গিয়েই দাঁড়িয়ে পড়ল অচলা। মনে হলো পা দুটো কে যেন জোর করে ধরে রেখেছে। দ্বিধা, সংশয়, ভয়, অন্যদিকে কর্তব্য। কয়েক সেকেন্ডের মধ্যে টানাপোড়েন কাটিয়ে আস্তে আস্তে এগিয়ে চলল অচলা আহত লোকটার দিকে। কাছে এসে চুপ করে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলে, কোথায় লেগেছে তোমার? কোনো উত্তর নেই। হয় অজ্ঞান হয়ে গেছে, নয়তো উত্তর দেবার বা উঠবার সামর্থ্য নেই। শুধু একটা অস্ফুট গোঙানির আওয়াজ থেকে বোঝা গেল লোকটা তখনও বেঁচে আছে। মাথার কাছে রাস্তার উপর বসে পড়ল অচলা। উপুড় হয়ে পড়েছে লোকটি, মুখ দেখা যায় না। মাথাটার উপর আস্তে আস্তে হাত বুলিয়ে জিজ্ঞাসা করল অচলা, কি কষ্ট হচ্ছে তোমার? উত্তর না দিয়ে অতি কষ্টে কনুই দুটোর উপর ভর দিয়ে মুখ তুলে চাইল লোকটা অচলার দিকে। ভোরের নিস্তেজ মরা চাঁদ কালো মেঘের স্তরের উপরে দাঁড়িয়ে মিটমিট করে যাইছে। তারই আবছা আলোয় দেখা গেল নাক, চোখ, মুখ রক্তে একেবারে লাল হয়ে গেছে লোকটার। দেশি মদের একটা বিকট দুর্গন্ধ নিঃশ্বাসের সঙ্গে সমস্ত আবহাওয়াটাকে বিষাক্ত করে তুলেছে। ভিজে শাড়ির আঁচল দিয়ে যতটা পারল মুখের রক্ত মুছিয়ে দিল অচলা। সুন্দর টকটকে ফর্সা রং। বয়স খুব বেশি হলেও 21-22-এর মধ্যে। অনিয়মে, অত্যাচারে দীর্ঘ টানা টানা চোখ দুটো জবা ফুলের মতো লাল। মাথার চুল পালোয়ানি ঢঙে ছোট করে ছাঁটা। ওপরের ঠোঁটে ছোট্ট সরু গোঁফের রেখা। চোখ মুখের রক্ত পরিষ্কার করতে করতেই নজরে পড়ল ওর কপালের ডান দিকে একটা কালো তীক্ষ্ণ পাথরের টুকরো বিঁধে আটকে রয়েছে। তাই থেকেই ফোঁটা ফোঁটা গাঢ় রক্ত টপটপ করে পথের ওপর পড়ছে।
চিন্তার সময় নেই। যত্ন করে ওর মাথাটা কোলের উপর রাখল অচলা। তারপর ক্ষিপ্র হাতে সুটকেসটা খুলে হাতাড়াতে লাগল। অভ্যাসের বশেই হোক কিংবা ছেলেটির ভাগ্যগুণেই হোক, ছোট একটা টিনচার আয়োডিনের শিশি আর খানিকটা তুলো পাওয়া গেল সুটকেসের নিচে। বেশ খানিকটা বসে গেছে পাথরটা কপালে। আস্তে টেনে বার করা গেল না। একটু জোরে টানতেই যন্ত্রণায় আর্তনাদ করে উঠল ছেলেটা। পাথরটা বেরিয়ে এলো অচলার হাতে। দেখলে ভয় হয়, বেশ খানিকটা গর্ত হয়ে গেছে কপালে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে অচলার শাড়ির খানিকটা ভিজে গেছে। নিপুণ হাতে কয়েক সেকেন্ডের মধ্যেই তুলোয় জবজবে করে আয়োডিন ঢেলে চেপে ধরল অচলা কপালের ওপর। এবার চাই ব্যান্ডেজ। এক হাতে ওর কপালটা চেপে ধরে অন্য হাতে সুটকেস তন্ন তন্ন করে খুঁজেও ব্যান্ডেজ পাওয়া গেল না। সুটকেস থেকে একটা চওড়া লাল পাড় সাদা শাড়ি থেকে খানিকটা কাপড় ছিঁড়ে নিয়ে ব্যান্ডেজের মতো পাকিয়ে বেঁধে দিলে ওর কপালে। বেশ বুঝতে পারল অচলা, অসহ্য যন্ত্রণা হলেও দাঁত মুখ চেপে সহ্য করছে ছেলেটা। আস্তে আস্তে মাথাটা পথের ওপর নামিয়ে দিয়ে বললে, রক্ত বন্ধ হয়ে গেছে, কিছুক্ষণ এখানে বিশ্রাম করে বাড়ি গিয়ে শুয়ে পড়ো। সকালে একজন ডাক্তারকে দেখিয়ে তিনি যা বলেন তাই করো। শাড়িটায় নজর পড়তেই আঁতকে উঠল অচলা। রক্তে খানিকটা অংশ ভিজে একেবারে জ্যাব জ্যাব করছে। এ অবস্থায় সর্বরীদের বাড়িতে গেলে কি কৈফিয়ত দেবে অচলা? রাস্তার একটা বড় গর্তে বৃষ্টির জল আটকে আছে। তাড়াতাড়ি উঠে গিয়ে যতটা সম্ভব কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে নিল অচলা। ফিরে এসে সুটকেসটা নিয়ে যাবার আগে ছেলেটার দিকে তাকালো। দেখলে ঠিক তেমনই ভাবে শুয়ে বিস্ফারিত চোখ দুটো দিয়ে ওরই দিকে এক দৃষ্টি চেয়ে আছে ছেলেটা। মুখ ফিরিয়ে তাড়াতাড়ি চলতে শুরু করলো অচলা। কি জানি কেন মন অনেকটা হালকা হয়ে গেছে অচলার। একটা খুশির আমেজও উঁকি দিচ্ছে যেন মনের বন্ধ দরজার পাশে। অজানা অচেনা এই শুকনো পাথুরে দেশ, বিশ্রী রাস্তা, দূরে অস্পষ্ট ধোঁয়ায় ঢাকা সারবন্দি পাহাড়গুলো, সবাই যেন নীরবে অভিনন্দন জানাচ্ছে অচলাকে। আবার সেই খটখট আওয়াজ। রীতিমতো বিস্মিত হয়ে থমকে দাঁড়িয়ে পিছনে তাকালো অচলা। দেখল টলতে টলতে ওরই দিকে এগিয়ে আসছে ছেলেটা। ভয় নয়, ঘেন্নায় সারা দেহ মন আচ্ছন্ন হয়ে গেল অচলার। কাছে এসে দাঁড়াতেই অচলা বললে, তুমি মানুষ না জানোয়ার? ছেলেটা বললে, জানোয়ার। তাই দেখছি, নইলে এর পরেও আমার পিছু নিতে তুমি কখনোই পারতে না। ঠিক বলেছিস বেহেন। বেহেন? নিজের কানকে বিশ্বাস করতে পারে না অচলা। অবাক হয়ে বলে, বেহিনী যদি বলছো তাহলে আবার আমার পিছু নিয়েছ কেন? তুই আমার জান দিয়েছিস বেহেন, কিন্তু আমার তো দিবার কিছু নাই, তাই পিছু নিয়েছি তোর জান বাঁচাতে। বুঝতে না পেরে চুপ করে থাকে অচলা। ছেলেটা বুঝতে পেরে বলে, বুঝলি না, বদমাস গুন্ডা এখানে শুধু আমি নই বেহেন, আমার মতো আরো 2-4 জন আছে। তারা তোকে একলা পথে পেলে
মুখ বন্ধ করে সোজা নিয়ে যাবে ওই পাহাড়ের নিচে। হাত দিয়ে দূরের অস্পষ্ট পাহাড় দেখিয়ে বলে ছেলেটা। সেখানে গিয়ে তোর জান ইজ্জত সব খেয়ে নিয়ে ফেলে দেবে পাহাড়ের গর্তে, আর আমি সঙ্গে থাকলে তোকে জমেও ছুঁতে সাহস করবে না। দুর্বল দেহে একসঙ্গে এতগুলো কথা বলে হাঁপাতে থাকে ছেলেটা। রাস্তার বাঁ পাশে উঁচু শুকনো একটা জায়গায় হাত ধরে বসিয়ে তারপর সুটকেসটা পেতে নিজে পাশে বসে বললে অচলা, তোমার নাম কি ভাই? রামদয়াল। এখানে সবাই গুন্ডা রামু বলে ডাকে। বাড়ি? এইখানেই। তুমি তো বেশ বাংলা বলতে পারো রামদয়াল। ম্লান হেসে রামদয়াল বললে, আমি 4-5 বছর কলকাতায় ছিলাম, স্কুলে পড়তাম বহেন। তবে পড়াশোনা ছেড়ে এইসব নোংরা কাজ কেন বেছে নিলে? কেন নিলাম শুনবি বহেন? একটু চুপ করে থেকে বলতে শুরু করে রামদয়াল। জ্ঞান হবার পর থেকে মাকে দেখিনি। বাড়িতে ছিলাম আমরা 3 জন, আমি, বাবা আর আমার ফুলিয়া বহেন। ফুলিয়া ছিল আমার 1 বছরের ছোট। বাবা রেলে পয়েন্টসম্যানের কাজ করত, আর আমরা 2 ভাই বহেন খেয়ে দেয়ে পাহাড়ে জঙ্গলে খেলা করতাম। বছরের পর বছর কেটে গেল। একদিন বাবা ডেকে বললে, বেটা রামা, রাত দিন খেলা না করে লেখাপড়া শিখে নিতেস যদি, বাবুদের ধরে রেলে একটা ভালো চাকরি করে দিতুম। মুখ্য হয়ে থাকলে সারা জীবন আমার মতো কুলিগিরি করে কাটাবি। পরদিনই আমি আর ফুলিয়া পাঠশালায় ভর্তি হলাম। বাড়ি থেকে 2 মাইলের বেশি হেঁটে যেতে হয়। শরীর খারাপ বলে আমি 2 দিন যাইনি। ফুলিয়া একলা যেত আসতো। একদিন এসে বললে আমাকে, ভাইয়া, কাল থেকে আমি আর পড়তে যাব না, পণ্ডিতটা ভালো লোক নয়। সব বুঝতে পারি। রাগে দিল জ্বালা করতে থাকে আমার। শরীর ভালো হলে একদিন পাঠশালায় ছুটির পর পণ্ডিতটাকে আচ্ছা 2-4 ঘা দিয়ে এলাম। ব্যাস, পাঠশালার পড়া সেই দিন থেকে খতম। হাঁপিয়ে ওঠে রামদয়াল, থেমে দম নেয়। কথা কইতে কষ্ট হচ্ছে জেনেও ওকে থামাতে ইচ্ছে করে না অচলার। চুপ করে থাকে। রামদয়াল আবার বলে, বাবার এক দেশওয়ালি ভাইয়া কলকাতায় ট্রামে ড্রাইভারির কাজ করত। কি একটা পরবে এখানে এলে বাবা ওকে ধরে বসলো। সহজেই রাজি হয়ে গেল কাকা। বললে, রাম, তুই চল আমার সঙ্গে কলকাতা, আমার কাছে থেকে ওখানে স্কুলে পড়বি। বেশ, বুঝতে পারলাম। পড়াশোনার জন্য মাসে মাসে কিছু টাকা দেবার ব্যবস্থাও বাবা করে ফেলেছে কাকার সঙ্গে। কিন্তু গোল বাঁধলো ফুলিয়াকে নিয়ে। জন্ম থেকে কোনোদিন দুজনে ছাড়াছাড়ি নাই। কেঁদে কেটে অস্থির। ধরে বসলো, আমিও তোমার সাথে যাব ভাইয়া। অনেক করে বুঝিয়ে সুজিয়ে ঠান্ডা করে ওকে বললুম, কলকাতার স্কুল অনেক ছুটি, বছরে 5-6 বার আসবো আমি। তোর জন্য বই, খাতা, ভালো শাড়ি সব কিনে আনবো। ছুটিতে তোকে পড়াবো আমি। শেষে রাজি হলো। 3-4 বছর বেশ কাটলো। ছুটিতে এসে ওকে ইংরাজি, কিছু বাংলা, অঙ্ক শিখাই। কলকাতার গল্প করি, বাংলার শাড়ি কিনে আনি। ভারী খুশি বহেনটা। একদিন বাবা ডেকে বললে, বেটা রামা, ফুলিয়া তো ধিঙ্গি হয়েছে, ওর শাদির সব ঠিক করেছি। যে লোকটাকে ঠিক করেছে বাবা,
তাকে আমি চিনি। স্টেশনে মণিহারির দোকান, পয়সা করেছে বেশ কিছু, কিন্তু আদমিটা একদম ভালো না। যেমন বিশ্রী দেখতে, স্বভাবও তেমনই। রাতারাতি নেশা করে আর কুলি ধাবড়ার আনাচে কানাচে উঁকি ঝুঁকি মারে। বললাম, ওই শয়তানের সাথে ফুলিয়ার শাদি কিছুতেই দিব না আমি। ওর শাদি আমি নিজে দেখে শুনে ভালো ছেলের সাথে দিব। কপালটা ব্যথায় টনটন করে ওঠে। ব্যান্ডেজের ওপর 2 হাত দিয়ে কপালের রগ দুটো চেপে দম নেয় রামদয়াল। থাক থাক ভাইয়া, তোর কষ্ট হচ্ছে বলতে। কেউ জানে না এসব কথা, আজ তোকে সব বলে যাব আমি। কে জানে আর বলতে পারবো কিনা। 4 মাস বাদে স্টেশন মাস্টারের একটা জরুরি তার পেয়ে ছুটে এলাম বাড়িতে। কি দেখলাম জানিস বহেন? খালি বাড়িটা খাঁ খাঁ করছে। মাথায় লাঠি মেরে বাবাকে মেরে ফেলে ফুলিয়াকে নিয়ে গেছে। অনেক চেষ্টা করে খবর নিয়ে জানলাম, একদিন অনেক রাতে 3 দুশ্মন এসে মুখে কাপড় বেঁধে ফুলিয়াকে নিয়ে পালাচ্ছিল। বাবা বাধা দেয়, তখন লাঠি মারে। 2 দিন বাদে ফুলিয়ার লাশ পাওয়া গেল ওই পাহাড়টার কাছে একটা গর্তে। অর্ধেকটা জন্তু জানোয়ার খেয়ে নিয়েছে, বাকিটা পচে ফুলে উঠেছে। কাছেই পেলাম রক্ত মাখা শাড়িটা, যেটা দেওয়ালিতে আমি পছন্দ করে কিনে দিয়েছিলাম। হঠাৎ 2 হাতে মুখ ঢেকে ছেলে মানুষের মতো হাউ হাউ করে কাঁদতে লাগলো রামদয়াল। সমবেদনার ভাষা নেই। নীরবে পিঠে মাথায় হাত বুলাতে লাগলো অচলা। সেদিন ওইখানে বাহিনটার লাশ ছুঁয়ে কসম খেয়েছিলাম, তোর এ অবস্থা যারা করেছে নিজের হাতে তাদের শেষ করব বহেন। কলম ছেড়ে ছুরি ধরলাম। পুলিশ খবর পেয়ে এলো, কিন্তু কিছুই করল না। পরে শুনলাম টাকা দিয়ে ওদের মুখ বন্ধ হয়ে গিয়েছে। রাত দিন ঘুরে বেড়াতাম, রাতে ঘুমোতে পারতাম না। মনে হতো বহেনটা আমাকে ডাকছে, ভাইয়া ভাইয়া। গলা ধরে আসে রামদয়ালের। একটু পরে বলে, অনেক চেষ্টা করে জানতে পারলাম এর মধ্যে একটা বাঙালি বাবু আছে। কয়েক মাস আগে থেকে ফুলিয়ার উপর নজর পড়েছিল। অনেক চেষ্টা করেও যখন কিছু হলো না, তখন বাইরে থেকে টাকা দিয়ে 2 ভাড়াটে গুন্ডা এনে এই কাজ করেছে। খোঁজ নিয়ে জানলাম দুশ্মনগুলো ডাল্টনগঞ্জ ছেড়ে গিয়েছে। একটার খোঁজ পেলাম পাটনায়, সেখানে গিয়ে সেটাকে শেষ করলাম। 4 মাস বাদে আরো একটার খবর পেলাম, বেটারা কলকাতা পালিয়েছে। একদিন অনেক রাতে ভুলিয়ে নিয়ে এলাম শয়তানটাকে বালি ব্রিজের কাছে। ব্যাস, মরবার আগে দুশ্মনটা ওই বাঙালি বাবুর সব কথা খুলে বলেছে। এইটাকে শেষ করতে পারলে আমার কাজ শেষ। ফুলিয়া বহেনটাও আমার শান্তিতে ঘুমোবে। তারপরে দিক না আমায় ফাঁসি, জেল, দ্বীপান্তর, কুছ পরোয়া নাই। পূবের আকাশ ফর্সা হয়ে এসেছে। সেই দিকে চেয়ে উঠে দাঁড়ায় রামদয়াল। বলে, ভোর হবার আগেই আমাকে ওই পাহাড় জঙ্গলে লুকোতে হবে বহেন। চল তোকে দিয়ে আসি। কয়েক পা এগিয়ে জিজ্ঞাসা করে রামদয়াল, কার বাড়ি যাবি?
এখানে সবই আমার চিনা। অচলা বলে, দত্ত সাহেবের বাড়ি, রিটায়ার্ড রেলওয়ে। কথা শেষ করতে পারে না অচলা। পিছনে অস্ফুট আর্তনাদ শুনে থমকে দাঁড়িয়ে ফিরে তাকায়। দেখে উত্তেজনায় রামদয়ালের বিরাট দেহ থরথর করে কাঁপছে, চোখ মুখ লাল হয়ে গেছে। সাপের মতো চাপা হিংস্র গর্জনে রামদয়াল বলে, ওখানে তুই কেন যাবি বেহেন? হুরা তোর কে? বিস্মিত হয়ে অচলা বলে, কেউ না, দত্ত সাহেবের ছেলের সঙ্গে আমার ছোট বাহিনীর বিয়ে হয়েছে। ব্যাপার কি ভাইয়া? ওই বুড়া দত্ত সাহেবের বেটা সুধীরই তো তিসরা দুশ্মন। ওকে শেষ করবার জন্যই তো মাটি কামড়ে পড়ে আছি আমি। তুই ওখানে যাস না বাহিন, ওই শয়তান সাপের মতো বেঈমান। জবাব দিতে না পেরে অবসন্ন দেহে পথের ধারে বসে পড়ে অচলা। ধীরে কাছে এসে পায়ের কাছে বসে রামদয়াল বলে, এত কথা তোকে কেন বলেছি জানিস বাহেন? কাল রাতে তোকে গাড়ি থেকে নামতে দেখে চমকে উঠেছিলাম আমি। ঠিক যেন আমার ফুলিয়া বাহেন বাঙালি মেয়ের পোশাক পরে ফিরে এসেছে আমার কাছে। ফুলিয়াও ঠিক তোরই মতো ছিল। তবে তবে দূর থেকে অন্ধকারে পিছু নিয়েছিলি কেন? পাখিটা একদম খালি। কাল সারা দিন পেটে একটা দানাও পড়েনি। রাত হলে পাহাড় থেকে বেরিয়ে খিদে আর দাঁড়াতে পারি না। স্টেশনের কাছে একটা জানা আদমির কাছ থেকে একটা চোলাই ধার নিয়ে এক নিঃশ্বাসে সেটা শেষ করে বেঞ্চের ওপর শুয়ে পড়লুম। ভেবেছিলাম ঘুমিয়ে পড়লে ভুলে যাব। পিছু নিয়েছিলাম খানিকটা দূরে গিয়ে তোর কাছ থেকে কিছু টাকা চাইব বলে। যদি না দিতাম? আমি জানি তুই না দিয়ে থাকতে পারতিস নে বাহেন। সবার সামনে আওরাতের কাছে ভিক মাংতে আমার শরম লাগে দিদি। অচলা বললে, সুধীরের কথা কি বলছিলে? নিমেষে চোখ মুখ আবার কঠিন হয়ে ওঠে রামদয়ালের। বছর 2 হলো বুড়া দত্ত সাহেব চাকরি ছেড়ে এখানে বাড়ি করেছে। সুধীর কলকাতায় কলেজে পড়তো। সেই সময় থেকে ছুটিতে এখানে এসে ফুলিয়ার উপর নজর দিত। সুবিধে করতে না পেরে টাকা দিয়ে লোক লাগিয়ে শেষে ভয়ে পালিয়ে যায় বর্মায়। আজ কমাস হলো ফিরেছে। আরো কি জানিস বহেন? সদরে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে আমার নামে গ্রেপ্তারি পরোয়ানা বার করেছে। তাই তো দিনের বেলা পাহাড়ে জঙ্গলে থাকি, রাতেই স্টেশনে এসে শুই। স্টেশনের ওরা যদি ধরিয়ে দেয়? অচলা বললে। সাহস করবে না। তাছাড়া ওরা সবাই আমাকে ভালোবাসে বেহেন। কেন যে গুন্ডামি করি তাও জানে। অচলা বলে, আর কথা বলিস না ভাইয়া, তোর সব কথাই আমি বিশ্বাস করছি। একটা তৃপ্তির হাসি ফুটে ওঠে রামদয়ালের মুখে। সুটকেস খুলে 10 টাকার 2খানা নোট বার করে রামদয়ালের দিকে এগিয়ে দিয়ে অচলা ধরা গলায় বলে, আমারও 3 কুলে কেউ নেই ভাইয়া। বাহিন বলে ডেকেছিস, সেই দাবিতেই এটা দিচ্ছি। না নিলে মনে করব তোর সব কিছু ঝুটা। তন্দ্রাচ্ছন্নের মতো হাত পেতে টাকা নেয় রামদয়াল। চোখ দুটো ছলছল করে ওঠে। অচলা বলে, আরও একটা কথা তোকে রাখতে হবে ভাইয়া।
জিজ্ঞাসু চোখে তাকায় রামদয়াল। সুধীরকে ছেড়ে দিতে হবে। ও বিয়ে করেছে আমার ছোট বোনকে। মেয়েটা বড় ভালো রে রামদয়াল। সুধীরের কিছু হলে ও প্রাণে বাঁচবে না। তোর একটা বাহিনকে খুশি করতে আরো দুটো বাহিনকে এত বড় আঘাত তুই দিস নে ভাই। বিমহুরের মতো ফ্যাল ফ্যাল করে শুধু চেয়ে থাকে রামদয়াল। অচলা বলে, তাছাড়া ভেবে দেখ ভাই, মেরে ফেললে ওর শাস্তিটা কি হলো? তার চেয়ে বেঁচে থেকে তোর ছুরির ভয়ে সারা জীবন তিলে তিলে দগ্ধে মরবে ও। কোনটা ভালো? অচলার হাত দুটো ধরে ক্ষতবিক্ষত বিবর্ণ মুখখানা তার উপর রেখে কেঁদে ফেলে রামদয়াল। ভোর হয়ে আসে। দূরে অস্পষ্ট দু একটি পথচারীকেও দেখা যায় যেন। অচলা ডাকে, ভাইয়া কথা দে আমায়। তুই যা বহিন, সামনের ওই মোড়টা পেরিয়ে গেলেই ডান দিকে সাদা বাংলো বাড়িটা, সামনে লোহার গেট। উঠে দাঁড়িয়ে অচলাকে বলে, তুই ঠিকই বলেছিস বহিন, জবান দিলাম তোকে। আজই ওই পাহাড়ের নিচে ছুরি ফেলে দিয়ে ফুলিয়া বেহেনের কাছে মাপ চেয়ে নিব। এগোতে গিয়ে আবার দাঁড়ায় অচলা, বলে, আজই কিছু খেয়ে নিয়ে ডাক্তার দেখিয়ে ডাল্টনগঞ্জ থেকে চলে যা ভাইয়া। অবসন্ন অনিচ্ছুক পা দুটো টেনে টেনে এগিয়ে চলে অচলা। সামনের ছোট্ট লনে পায়চারি করছিলেন দত্ত সাহেব। অচলাকে দেখে তাড়াতাড়ি লোহার গেটটা খুলে ভিতরে চলে গেলেন। গেট ভিজিয়ে দূরে দৃষ্টি প্রসারিত করে দেখলে অচলা, রাস্তা ছেড়ে সামনের ধুধু প্রান্তর বেয়ে টলতে টলতে চলেছে সর্বহারা আধমরা হিন্দুস্থানি ছেলেটা। চলতে চলতে পড়ে যাচ্ছে, আবার অতি কষ্টে উঠে পা দুটো টেনে টেনে চলেছে। লক্ষ্য ওর দূরের ওই পাহাড়টা। সদ্য ঘুম ভেঙে বাইরে এসে অচলাকে দেখে চিৎকার করে উঠল সর্বরী, দিদি সত্যি এলে তুমি? পরক্ষণেই অবাক হয়ে বললে, কিন্তু এত ভোরে এলে কি করে? রাত্রে স্টেশনে তো গাড়ি থাকে না, কার সঙ্গে এলে? তেমনি ভাবেই জবাব দেয় অচলা, একলা। পাশ থেকে সর্বরীর স্বামী বলে ওঠে, একলা? সত্যি সাহস আছে আপনার? সর্বরীর কাছে আপনার সব কথা শুনে সত্যি বলছি বিশ্বাস হয়নি আমার। কিন্তু রাত্রে ডাল্টনগঞ্জের পথে মেয়ে ছেলে হয়ে একলা অক্ষত দেহে যখন আসতে পেরেছেন, আপনার পক্ষে কিছুই অসম্ভব নয়। কাছে এসে সর্বরী বলে, এ কি কাপড় চোপড় সব কাদা জলে মাখামাখি যে, পড়ে গিয়েছিলে বুঝি? ঘরে এসো দিদি। ঘরে যাবার উৎসাহ অনেক আগেই চলে গেছে অচলার। ভাবছিল কোনো রকমে এইখান থেকেই এই ধুলো পায়ে রাঁচি ফিরে যাওয়া যায় না। সুধীর বললে, শুধু পড়ে গিয়ে রেহাই পেয়ে গেছেন এইটাই তোমার দিদির ভাগ্য বলে মনে করো? কোনো গুন্ডা বদমাসের হাতে পড়লে, বিশেষ করে রামু বেটার নজরে পড়লে ফিরে আসতে হতো না, পথেই পড়ে থাকতে হতো। বেটা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাই রক্ষে। দূরে উঁচু পাথরের ঢিবিটার আড়ালে অদৃশ্য হয়ে গেছে রামদয়াল। হয়তো পড়ে আছে, উঠতে পারছে না। জল ভরা চোখে দেখা যায় না, তবুও চেয়ে থাকে অচলা।
সুধীর বললে, তোমার বান্ধবীকে ভিতরে নিয়ে যাও, আমি চায়ের ব্যবস্থা করতে বলি। অচলা ভাবছিল, তার ঘনিষ্ঠ পরিচয়ের গণ্ডির মধ্যে মামা অতুলবাবু, দাশু ঘটক, অরবিন্দ, নিখিল, সর্বরীর স্বামী এই সুধীর, আর ওই পলাতক খুনে গুন্ডা রামদয়াল। এদের সবাইকে একসঙ্গে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলে মানুষের বিচারে যাই হোক না কেন, আরও একজনের বিচারে কার অপরাধের বোঝা সবচেয়ে ভারী হয়ে উঠবে? সর্বরী বললে, চুপচাপ ওই দিকে চেয়ে কি দেখছো দিদি, ভেতরে এসো। পরক্ষণেই অচলার দৃষ্টি অনুসরণ করে বলে, ও পাহাড়ের ফাঁকে সূর্যোদয় দেখছো বুঝি? সত্যি দিদি, এখানে আর কিছু থাক বা না থাক, ভোরের সূর্যোদয়টা কিন্তু অদ্ভুত। এখানে এসে প্রথম কদিন আমিও তোমার মতো ওই হাঁ করে চেয়ে থাকতাম। ঊর্ধ্বে পাহাড়ের উপর দৃষ্টি পড়ল। পূর্বের খানিকটা আকাশ আর পাহাড়টার চূড়ায় কে যেন টকটকে লাল খানিকটা আবির ঢেলে দিয়েছে। অচলার মনে হল, ফুলিয়া আর রামদয়ালের টাটকা রক্তে স্নান করে উঠে ডাল্টনগঞ্জের প্রভাতী সূর্য চোরের মতো পাহাড়ের আড়াল থেকে উঁকি মারছে। শুনছিলেন সাহিত্যিক ধীরাজ ভট্টাচার্যের কলমে গল্প ব্যতিক্রম। গল্প পাঠে আমি রিয়া। গল্পটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। ভালো লাগলে একটি লাইক, আর পরবর্তী গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন গল্প একান্তে।